নমস্কার, আমি দুর্গাপুর থেকে জয়ন্ত দত্ত বলছি। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট কবি, বিরক্ত পণ্ডিত মানুষ এবং চর্যাপদ পত্রিকা সম্পাদক শ্রদ্ধেয় অমিত সরকার মহাশয়। আসুন তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু জেনে নিই। অমিত দা, নমস্কার আপনাকে। কাছে আসুন। অমিত দা, নমস্কার আপনাকে। নমস্কার, হ্যাঁ, ভালোবাসা সবাইকে। হ্যাঁ, তো প্রথমেই আপনার শৈশবের কথা কিছু জানতে চাই। আপনার কোথায় জন্ম, বেড়ে ওঠার কথা একটু বলুন। জন্ম ছোটবেলায় হাওড়ার শিবপুর অঞ্চলে, আচ্ছা, বেড়ে ওঠা সেখানেই। তারপর এ শহর ও শহর ঘুরতে ঘুরতে অবশেষে দুর্গাপুরে থিত হওয়া। সে শহরেও প্রায় 35 বছরের বেশি কেটে গেল আমার। বাহ। তারপরে লেখালেখিতে কি স্কুল কলেজ থেকেই লেখালেখি? প্রথম লেখালেখির শুরুয়াত ক্লাস 3-তে স্কুল ম্যাগাজিনে আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তখন আমি ক্লাস 3-তে পড়ি। তাকে তো আর লেখালেখি বলে না, কিন্তু অভ্যাসটা শুরু হয়েছিল। সেভাবে শুরু করার পর যখন 11-12-এ পড়ি, তখন আমার সিরিয়াস কবিতা লেখা শুরু হয়, বা কবিতা কাকে বলে সেটা চিনতে শিখি। তারপর বেশ কিছুদিন যাপন প্রক্রিয়ার জন্য লেখালেখিতে ছেদ পড়ে যায়, মানে চাকরি ইত্যাদি। তো এই যাপন প্রক্রিয়ার মধ্যে থেকেও যেটা চালু ছিল সেটা হচ্ছে আমার নিজস্ব পাঠাভ্যাস। আচ্ছা, আমি মনে করি যে কোনো কবির জীবনে বা শিল্পীর জীবনে পাঠাভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে সারা জীবন চালিয়ে গেছি। সক্রিয় লেখালেখিতে আবার ফিরে আসি ওই 2010-8-10 নাগাদ। আবার লেখালেখি শুরু হয়, আমার বইগুলি এক এক করে বেরোতে শুরু করে। এভাবেই এখনও পুরো প্রক্রিয়ার মধ্যেই আছি। আচ্ছা। তো আপনি মূলত কবিতা, প্রবন্ধ এবং গল্প, এছাড়া আমি সব কিছুই লিখি, যখন যেটা লিখতে ইচ্ছে করে। ভ্রমণ রয়েছে। আপনি তো প্রচুর ঘুরতে ভালোবাসেন, সেটা সকলেই জানেন। এবং আপনার ওই ভ্রমণের বইটি আমি আজ পর্যন্ত পেলাম না। জিজ্ঞেস করে করে আমি কিনতে চাই বইটা খুব ভালো বইটা হয়েছে। পাওয়া যাচ্ছে না এখন, কারণ প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে। দ্বিতীয় সংস্করণ এখনো অবধি প্রকাশিত হয়নি। আচ্ছা, আমি তো আপনার পত্রিকার কথা একটু শুনতে চাই। পত্রিকা চর্যাপদ খুবই এই সময় একটা ভালো পত্রিকা। 2011 সালে প্রথম মনে হয়েছিল যে একটা ভালো কাগজ করা দরকার, কারণ তখনও আমি কিছু কিছু সময় বিশ্বাস করতাম যে এই অঞ্চলের কিছু ভালো কবিতা প্রকাশিত হওয়া প্রয়োজন আছে, বা সেই সময় ভালো কাগজের আমার মনে হয়েছিল যে অভাব রয়েছে। আসলে অভাব ছিল না, আমারই কাছে হয়তো খোঁজ ছিল না। তো সেই ভাবনা থেকেই মূলত চর্যাপদ পত্রিকা তৈরি করি, যে একটি সত্যিকারের ভালো কাগজ, হার্ডকোর কবিতার কাগজ করব, যেখানে চর্চা নয়, সিরিয়াস কবিতা ছাপা হবে। চর্যাপদ সেরকমই একটি কাগজ। আমাদের বিজ্ঞাপনের ট্যাগলাইনেও এটাই থাকতো যে যদি আপনি মনে করেন আপনার কবিতাটি 20 বছর পরে কেউ খুঁজে পড়বে, বা আপনি বাংলা সাহিত্যে টিকে যাবেন, তাহলেই একমাত্র কবিতা পাঠান, তা নইলে কবিতা পাঠানোর দরকার নেই। চর্যাপদ কোনো কবিতা চর্চার কাগজ ছিল না, সিরিয়াস কবিদের কাগজ ছিল। এবং তাতে অনেক কবির সাক্ষাৎকারও তো প্রকাশিত হয়েছে। প্রতিটা সংখ্যায় আমরা একজন করে সাক্ষাৎকার ছাপতাম, এবং সেক্ষেত্রে আমাদের পছন্দ ছিল আমাদের নিজেদের কবিতা বোধ। যাদের যাদের সাক্ষাৎকার আমরা নিয়েছি, কালীকৃষ্ণ গুহ, গৌতম বসু, অমিতাভ মৈত্র, এরকম আরও অনেক রয়েছেন। এমনকি সুবোধ সরকারেরও একটি দীর্ঘ সাক্ষাৎকার আমরা বড় সাক্ষাৎকারই ছাপতাম, সেটিও চর্যাপদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সুবোধ যেটি পরে দিল্লিতে পরে প্রকাশ করে, ইংরাজিতে অনুবাদ করেন ঋজুরেখা চক্রবর্তী। আচ্ছা, আপনার তো বিস্তর পড়াশুনো, সামান্য। হ্যাঁ, না সামান্য নয়, মানে যতটুকু জানি। তো আপনি দেশি বিদেশি যেসব কবিতা, মানে কবির কবিতা আপনাকে প্রভাবিত করে বা ভালো লাগে, সেসব সম্বন্ধে একটু বলুন। কবিতা তো অনেক পড়ি। অ্যাকচুয়ালি দেশি কবিতা বা বিদেশি কবিতা এভাবে কিছু হয় না, হয় ভিন্ন ভিন্ন ভাষার কবিতার কথা যদি বলো,
তাহলে মূলত বাংলা ছাড়া ইংরাজি ভাষার কবিতাই পড়ে থাকি। ইংরাজি ভাষায় অনুদিত কবিতার মধ্যে অনেকের কবিতাই আমার ভালো লাগে, সিলভিয়া প্ল্যাথ থেকে শুরু করে। আমার পছন্দ একটু পুরনো। আমি এখনও এলিয়টের মোহ কাটাতে পারি না, খুবই প্রাচীন, কিন্তু তবু আমি এখনও এলিয়টের মোহ কাটাতে পারি না। এলিয়টের শব্দপ্রয়োগ, এলিয়ট বারবার পড়ি, এলিয়টের শব্দপ্রয়োগ, এলিয়টের ডিকশন, এলিয়টের সাহিত্য চর্চার ডিসকোর্স আমাকে মহাবিষ্ট করে রাখে এখনও। আমার বহু কবিতার রেফারেন্সে এলিয়ট উঠে আসেনও। এখন যারা রয়েছেন তাদের মধ্যে অনেক ফরাসি কবির ইংরাজি অনুবাদ পাওয়া যায়, সেগুলিও পড়ি। ফরাসি কবিতাও আমাকে আকর্ষণ করে, কিন্তু আমার প্রথম এবং সবচেয়ে পছন্দের মানুষ সম্ভবত এখনও এলিয়ট। এছাড়া টেড হিউজ ভালো লাগে, সিলভিয়া প্ল্যাথের কথা তো বললাম, এরকম আরও অনেকে আছেন। ভারতীয় কবিরা যাঁদের কবিতা ইংরাজিতে অনুদিত হয়েছে সেরকম বহু কবি আছেন। ওড়িয়া কবিদের মধ্যে যিনি মারা গেলেন সদ্য, শ্রী রাউত, তাঁর কবিতাও আমার খুব পছন্দের। তো আপনার তাহলে প্রথম কবিতার বই কবে? আমার কবিতার বই অনেক পরে প্রকাশিত হয়েছে, কারণ আমি কবিতার বই করায় ঠিক বিশ্বাস করতাম না। আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয় 2012 সালে, 13 বছর আগে। কারণ আমার বই করার প্রসঙ্গে একটু অনীহা ছিল বা অন্যান্য কিছু ছিল, সেভাবে প্রয়োজন মনে করে দিই যে আরেকটি কবিতার বই বাংলা ভাষায় আসুক, এরকম কোনো প্রয়োজন আমার ছিল না। কিন্তু পারিপার্শ্বিক কিছু চাপ তৈরি হয়, সেই চাপেতে সবাই বলেন যে কবিতার একটি বাড়ি থাকা দরকার, কবিতা বইগুলিকে একত্রে সংগৃহীত করে রাখা দরকার, তাছাড়া খুঁজে পাওয়া যায় না, প্রয়োজনের সময় কবিতাটিকে মনে করা যায় না। তো মূলত অন্যদের এইসব প্রয়োজনেই 2012 সালে প্রথম আমার কবিতার বই প্রকাশিত হয়। তারপরে একে একে অনেক বই প্রকাশিত হয়েছে, কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে। আপনার গল্পের বইও তো চারণভূমি এবং হ্যাঁ, চারণভূমি আমার গল্পের বই। গল্পের বই হ্যাঁ একটু আলোড়ন তুলেছিল। এছাড়াও আছে প্রজাপতি, ট্রেনের গভীরে, এই দুটি গল্পের বই আমার আছে। আসলে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে ক্ষতিকারক একটি পত্রিকা আছে, তার নাম দেশ পত্রিকা। সেখানে যখন লেখা প্রকাশিত হয় তখন মানুষ অকারণে বিখ্যাত হয়ে পড়ে, লেখাটির কারণে নয়। দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই কারণে বিখ্যাত হয়ে পড়ে। ঘটনাচক্রে দেশ পত্রিকায় আমার অনেকগুলি গল্প এবং তার চেয়ে অনেক বেশি কবিতা প্রকাশিত হয়ে গেছে। তো তার ফলে কিছু মানুষ জেনেছেন, জেনে তাঁদের চাপে, হয়তো তাঁদের চাপেই গল্পের বই, প্রথম গল্পের বই করেছিল আদম, এবং তারপরে দ্বিতীয় বইটি প্রকাশিত হয়েছিল বাতায়ন থেকে, প্রজাপতি, ট্রেনের গভীরে। তবে এদের কোনো বই আমার তত প্রিয় নয়, কারণ আমার প্রিয়তম গল্প যেগুলি সেগুলি এখনও কোনো বইয়েতে গ্রন্থিত নয়। আচ্ছা অমিতা, আপনাকে আমার প্রশ্ন, যে কবিদের যদি দশকে ভাগ করা হয় তাহলে আপনি কোন দশকে, এবং সেটাকে কি আপনি বিশ্বাসী? বলি, দশক বিভাজন ইংরাজি সাহিত্য থেকে ধার করা একটা বিষয়। সুজিত সরকারের এই বিষয়ে বিরাট লেখা রয়েছে, তো এ নিয়ে আলোচনা আছে। আমি দশক বিভাজনে বিশ্বাস করি না। 80-র দশকে যেহেতু আমার প্রথম কবিতাগুলি প্রকাশিত হতে শুরু করে, সিরিয়াস কবিতা সিরিয়াস কাগজে 80-র দশকে যেহেতু প্রকাশিত হতে শুরু করে, মূল কাগজ ছিল অভিমান, এছাড়া প্রকাশিত হয়েছিল ভাইরাস। তখন তৎকালীন সময়ে একচেটিয়া বহু বড় কাগজে বা সিরিয়াস কবিতার কাগজে আমি কবিতা লিখেছি, সেজন্য আমাকে 80-র দশকের কবি বলা হয়। কিন্তু আমার প্রশ্ন, কোনো দশকের যখন একটি ট্যাগলাইন একজন কবির গায়ে লেপ্টে যায়, এটা ধরে নেওয়া হয় তিনি সেই রকমই কবিতা লিখবেন। তো তা তো হয় না। সমাজের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে একজন কবিরও বিবর্তন ঘটে। পরিবর্তন নয়, আমি বিবর্তনের কথা বলছি। আমি 80-র দশকে যে ভাবনা চিন্তায় বিশ্বাসী ছিলাম, আজকে 2020-তে বা 25-এ বা 2035-এ আমার ভাবনা চিন্তার পরিবর্তন অনিবার্য। যদি না পরিবর্তন ঘটে তাহলে ধরে নিতে হবে যে আমি একজন মৃত ফসিল, পাথরের টুকরো। তা তো নই। অতএব আমাকে কোনো দশকে, 80-র দশকের কবিতার যে টিপিক্যাল টাইপ বা প্যাটার্ন বলে যেটাকে গণ্য করা হয়, তার মধ্যে ঢুকিয়ে দেওয়াটা উচিত হবে বলে আমি মনে করি না। তবে কালানুক্রমিক বিচারে আমাকে 80-র দশকের কবি বলা হয়। ইনফ্যাক্ট 8-এর অশ্বারোহী বলে 80-র দশকের কবিদের একটি
সংগঠন আছেন, খুবই শক্তিশালী সংগঠন। আমাদেরই কিছু বন্ধুবান্ধব সেটি চালান, তাঁরাও আমারই সঙ্গে হাত ধরে হাঁটেন, সৌমিত বসু ইত্যাদি ইত্যাদি, অদীপ ঘোষ, রামকিশোর ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি। তো এই ট্যাগটা লেগে গেছে আর কি গায়ে। তবে এটা পুরোপুরি সময়ের কারণে, অন্য কোনো কারণে নয়। আচ্ছা অমিতদা, আপনাকে আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে এই যে আধুনিক, উত্তরাধুনিক এবং তারপরে যে জিরো বাউন্ডারি কবিতা, এই নিয়ে আপনি একটু নতুনদের কিছু বলুন বক্তব্য। অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, যে আপনার থেকে একটু শুনতে চাই। প্রত্যেক সময়ের একটা নিজস্ব ভাষা থাকে, এবং এই মুহূর্তে আমি যদি কৃত্তিবাসের ভাষায় কোনো কবিতা লিখতে চাই, সে কবিতার ভাব যতই ভালো হোক না কেন, সে কবিতা আধুনিক হবে না। এই সময়ের যে ভাষা, অর্থাৎ এই সময় ভাষা চর্চার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী কবিতা লিখলে তাকে বলা হবে আধুনিক কবিতা। এটাই প্রচলিত তত্ত্ব। ভাষা দেখা যায় যে দশক ভেদে যত দশকের পরিবর্তন হয়, ভাষারও একটা পরিবর্তন ক্রমাগত ঘটতে থাকছে, ক্রমাগত ঘটে চলেছে। এই যে দশক ভেদে ভাষার পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে যে কোনো জীবন্ত কবিকে খাপ খাইয়ে নিতে হয়। না, এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি? এটা একদম প্রথম থেকে রয়েছে। তুমি যদি শ্রীকৃষ্ণ কীর্তনের সময়কে ধরো, তাহলে চর্যাপদের ভাষা আর শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা এক নয়। এই ভাষা বদলের সঙ্গে পা মিলিয়েই কবিদের হাঁটতে হয়। এবার আধুনিক কবিতা বলতে বোঝায় যিনি যে সময়ে আছেন, সেই সময়ে ভাষা বদলের সঙ্গে তিনি পা মিলিয়ে হাঁটতে পারছেন কিনা। আবার অনেকে থাকেন এই পা থেকে এগিয়ে যান, তিনি যারা এগিয়ে যান তাদেরকেই বলা যেতে পারে উত্তরাধুনিক বা অধুনান্তিক কবিতা বলে একটি শব্দ এখন ব্যবহার করা হয়। কিন্তু সেই যে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ একটি নতুন ভাষা নিয়ে ভাষা বদলের বাঁকে ঢোকার যে পরীক্ষা নিরীক্ষা, সেটা যে সবসময় টিকবে বা ঠিক হবে সেটাও কিন্তু বলা যায় না। যেমন প্রণব পাল নামে একজন আছেন, তুমি জানো কিনা জানি না। তারা ধীমান বাবু, প্রণব পাল, আমাদের এইখানকারও এক ভদ্রমহিলা ছিলেন, তার নাম আমি ভুলে গেছি, দুর্গাপুর। হ্যাঁ, তারা ভিন্নমুখ পত্রিকাতে এই ভাষা বদল নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেন। না, হাংরিরা ভাষা বদল নিয়ে কোনো পরীক্ষা করেনি। তারা মূল কাজ করেছিলেন কন্টেন্ট নিয়ে, ফর্ম নিয়ে। ফর্ম আর কন্টেন্ট দুটো আলাদা জিনিস। এবার ভাষার ক্ষেত্রে বলছি, এই প্রণব পাল, তাঁদের একটা উদাহরণ দিয়ে বললে বোধহয় সুবিধে হবে। তারা কি করতেন, যেমন রোদানো বলে একটা শব্দ ব্যবহার করলেন, এরকম ধরনের অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ তারা তৈরি করতেন। তো এই শব্দগুলি কিন্তু বাংলা সাহিত্যে সেই মুহূর্তে তারা লিখলেও প্রকৃতপক্ষে কিন্তু লেখাগুলি টিকে থাকেনি। মাইকেল মধুসূদন অনেক কিছু তৈরি করেছিলেন, নামধাতু তৈরি করেছিলেন বিভিন্নভাবে, বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণ করে নামধাতু তৈরি করেছিলেন। তাকে নিয়ে ঠাট্টাও করেছিল অনেকে। এরকম একটা লাইন তাকে নিয়ে হয়তো লেখা হয়েছিল, তাকে ঠাট্টা করে, টেবিলিলা সূত্রধর, কাপড়িলা তাঁতি, এ ধরনের লাইন লেখা হয়েছিল। তো এভাবেই বাংলা, কিন্তু মাইকেল এই চেষ্টাটা করেছিলেন, মেঘনাদবধ কাব্যে রয়েছে। মাইকেল তো প্রথম বাক বদলটা করেছেন, আরও অনেকে করেছেন, মাইকেলকে একা বললে ভুল হবে, আরও অনেকে করেছেন। বাংলা সাহিত্যের 1100 বছরের ইতিহাসে একা মাইকেল নয়, অনেক বাঁক আছে। তো এরকম একটু আপনার কাছ থেকে একটু বলুন। চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন ধরো, তারপর সেখান থেকে জয়দেব ধরো, পরপর অনেকগুলো বাঁক পাবে। এবং সবচেয়ে সাম্প্রতিকতম বাঁক আমার মতে জয় গোস্বামী। অবশ্যই জীবনানন্দের পরে আরও অন্তত 3 জন খুব গুরুত্বপূর্ণ কবি এসেছেন বাংলাদেশে, যারা জীবনানন্দের মতোই গুরুত্বপূর্ণ। সেটা অন্য কেউ মানুক বা না মানুক, আমার মত। যেমন আলোক সরকার, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত এবং জয় গোস্বামী, 4 জন। এই 4 জনকেই আমি বলবো বাংলা ভাষার 4টি সাম্প্রতিকতম বাঁক বদল। তো যেটা বলছিলাম, তো ভাষা বদলের কথা যে বলছিলাম, প্রণবরা যে ভাষা বদলের চেষ্টা করেছিলেন ভিন্নমুখ পত্রিকার নেতৃত্বে, সেই ভাষা বদল কিন্তু মানুষ নেয়নি। আমরা পরবর্তী আমরা কি করে বুঝবো, যখন একটা কবিতার একটি ভাগ হয়, তাকে বলে মেন স্ট্রিম বাংলা কবিতা, অর্থাৎ মূলধারা। বাংলা কবিতার যে মূলধারাটি চলতে থাকে, কখনো কখনো দেখা যায় তার থেকে একটি শাখা প্রবাহিত হয়ে অন্যদিকে চলে যায়,
এবার সেই শাখাটি যে পরে মূল শাখা হয়ে যাবে হতেও পারে, নাও পারে, অনেক সময় দেখা যায় হয় না, কিন্তু তার ফলে মূলধারা আরও পরিপুষ্ট হয়। এই ঘটনাটা ঘটে থাকে, আমরা বারবার দেখি। তো ভাষা বদলের কবিতা এরকমই একটি, এরকমভাবে হাংরি কবিতা লেখা হয়েছিল, ছবিতা বলে এক ধরনের জিনিস লেখা হয়েছিল, আরও অনেক নিম কবিতাও হয়েছিল। নিম কবিতা একটু অন্যরকম জিনিস ছিল, সেটাও একটু শুনবো আপনার মুখে, আপনার বক্তব্য। আচ্ছা, হ্যাঁ। তো এগুলো এই যে ঘটনাগুলো পরপর ঘটানো হয়েছিল, তার ফলে বাংলা সাহিত্যের মেনস্ট্রিম বাংলা সাহিত্যই আলটিমেটলি পুষ্ট হয়েছে। এভাবেই সাহিত্য দীর্ঘ সময় ধরে চলে এসেছে, ভবিষ্যতেও এগোবে। সাহিত্য নিজের গতিতে, সাহিত্যের নদী, বাংলা সাহিত্যের নদী, যাকে অর্জন করার তাকে অর্জন করবে, যাকে বর্জন করার তাকে বর্জন করে নেবে। এটা তার মানে আপনি বলতে চাইছেন পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে, মানুষ পরীক্ষা করবে। যতদিন অবধি মানুষ কবিতা লিখবে ততদিন অবধি অবশ্যই তারা কেউ না কেউ পরীক্ষা করবেন, এবং সেই পরীক্ষার মধ্যে কোনটা টিকবে বা কোনটা টিকবে না সেটা একমাত্র ঠিক করবে সময়, অন্য কেউ নয়। আচ্ছা, বলছিলেন আপনি যেটা বলেন, কন্টিনিউ করছিলেন, আধুনিক, উত্তর আধুনিক আর জিরো বাউন্ডারি, যেটা আমি জানতে চাই। জিরো বাউন্ডারি কবিতা প্রথম প্রভাতদা এই কনসেপ্টটি আনেন, কবিতা বাক্ষিকের প্রভাতদা। তো তারপরে আফজল এই ব্যাপারটি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আফজল আলী বন্ধু মানুষ। তো এবার প্রভাতদার যে মূল কনসেপ্ট ছিল সেটা হচ্ছে যে কোনো কিছুই কবিতার মধ্যে আসতে পারে। অর্থাৎ উনি প্রভাতদা কবিতা শুরু করতেন একটি সময় বা টাইম স্ট্যাম্প দিয়ে। তার মতে এটি কবিতার একটি অনিবার্য অঙ্গ, কখন কোন সময় কবিতাটি লেখা হচ্ছে এইটা ধরে কবিতাটিকে ব্যাখ্যা করতে হবে। আফজল সেই ধারা মেনে নিয়ে লেখেন, এবং ওনাদের কবিতায় অনেক কিছু উঠে আসে, কিন্তু আমার মতে কবিতার এলিমেন্ট অন্যরকম হওয়া উচিত। না, আমি যদি একটু আলাদাভাবে একটু, আমি দর্শকদের জন্য, যারা পাঠকদের জন্য যদি মানে বিবেচনা করে আপনাকে জানতে চাই যে আধুনিক কবিতা, উত্তর আধুনিক কবিতা এবং জিরো বাউন্ডারি কবিতা, এদের উপর কি প্রযুক্তির প্রভাব আছে, এবং এদের কি স্পেশাল বৈশিষ্ট্য কি আছে? আপনি যদি একটু আধুনিক কবিতা কি, আমরা যে কবিতা লিখি সেটাই অবশ্যই আধুনিক কবিতা। এই সময়ের কবিতা মানেই আধুনিক, মানে রোমান্টিক কবিতা না। রোমান্টিক কবিতার একটা বিশেষ জন, কিন্তু আধুনিক কবিতা একটি টাইম স্ট্যাম্প, অর্থাৎ এই সময় লেখা যে কোনো কবিতাকেই আমি আধুনিক কবিতা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার কিন্তু আমি এক জায়গায় পড়েছিলাম, জানি না সেটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই নাকি উত্তর আধুনিক সময় শুরু হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক সময়ের কাছে সেই সময়টা আধুনিক সময়, তার পরের সময়টাকে আমরা বলবো উত্তরাধুনিক সময়। যারা আমাদের সময়ের থেকে এগিয়ে থাকা কবিতা লিখছেন তাদেরকে আমরা উত্তরাধুনিক বলবো। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো বা অধুনান্তিক বলবো। এটাকে বলা, বৈশিষ্ট্য এইভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ এই বৈশিষ্ট্যটাও তো ক্রমাগত পাল্টাতে থাকে। না, যারা লিখেছেন সেরকম কিছু কবিদের নাম বলুন। ধরো বুদ্ধদেব বসু যে ভাষায় কবিতা লিখতেন, বা সুধীন্দ্রনাথ দত্ত শাশ্বতী যেভাবে লিখেছেন, শ্রান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বপ্ন সুযোগে লুকোচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। এখানে এই গগন শব্দটির যে ব্যবহার, আমার কবিতায় আমি চেষ্টা করেও গগন শব্দটি ব্যবহার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার আধুনিক কবিতা বোধের সঙ্গে গগন শব্দটি যাবে না। এইভাবে কিছু বিশেষ শব্দবোধ এবং সেই শব্দবোধের প্রকাশ বা ডিকশন দিয়ে তৈরি হয় আধুনিকতার ভাবনা। এবার এমন অনেকে আছেন যারা হয়তো আকাশিত বলে একটা শব্দ ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি অধুনান্তিক। তারা আকাশে প্রকাশিতটাকে একসঙ্গে আকাশিত হয়েছে এভাবে বলবেন না, তো চাঁদ আকাশিত হয়েছে আজকে এভাবে যদি কেউ বলেন, তাহলে আমরা তাকে বলতেই পারি তিনি উত্তরাধুনিক কবি। উত্তরাধুনিক কবিকে সবসময় তার নিজের সময় থেকে এগিয়ে থাকতে হবে এবং নিজের ভাষা তৈরি করতে হবে। এবার শুধু ভাষার উপর কিন্তু কবিতা নির্ভর করে না, কবিতার দুটি পার্ট। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। অনেকে কিন্তু অনেক কবিতায় এখনকার দেখতে পাচ্ছি যে ভাষা দিয়ে জাগলারি করা একটা। হ্যাঁ, কবিতার দুটি পার্ট, একটা হচ্ছে ফর্ম এবং কন্টেন্ট। মালারমে, বিখ্যাত ফরাসি কবি মালারমে বলেছিলেন, কবিতার ইতিহাস আসলে তার টেকনিকের ইতিহাস। এই টেকনিক কিসের টেকনিক? এই টেকনিক আসলে এক্সপেরিমেন্টের টেকনিক। ফরাসি দেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করেছেন। তখন প্রিন্ট মিডিয়া এত সহজলভ্য হয়নি, কম্পিউটার আসেনি। একজন কবি বৃষ্টি ধারার মতো করে কিছু অক্ষর সাজিয়ে এক ধরনের কবিতা লিখেছেন। আজকের দিনে সেই ফর্মে এক্সপেরিমেন্ট করলে আর হবে না, কারণ
সেটা খুব সহজলভ্য হয়ে গেছে এখন কম্পিউটার এবং ডিটিপি আসার জন্য। সৌমাল্য গড়াই বলে একটি ছেলে, খুবই আধুনিক তরুণ ছেলে, তিনি কি করেছেন, তিনি শব্দ দিয়ে ছবির মতো করে কিছু তৈরি করেছেন। অর্থাৎ তিনি যে কবিতাটি লিখছেন সেই কবিতাটির একটি দৃশ্য বা ভিজুয়ালিটি রয়েছে। পুরো কবিতাটিকে দেখলে, তার শব্দগুলিকে প্রিন্ট মিডিয়ামে দেখলে বা কম্পিউটারের পর্দায় দেখলে একটা উড়ন্ত পাখির মতো লাগে। এই যে ভিজুয়ালিটি, এইটা একটি উত্তরাধুনিক ভাবনা। এ বিষয়ে আমার বইতে আমি ডিটেল লেখাপত্র রয়েছে। আমার একটি প্রবন্ধ বই আছে, নন্দিত অন্তর্ঘাতের স্বরলিপি, প্রকাশ করেছেন গিরবান। সেখানে ছবি দিয়ে এই বিষয়গুলি বোঝানো হয়েছে। আমি তো একটা কটা কবিতা শুনে নিই, তারপরে আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নমস্কার, আমি দুর্গাপুর থেকে জয়ন্ত দত্ত বলছি, স্বপ্নের করিডোরে পত্রিকার সম্পাদক। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং কবি অমিত সরকার এবং চর্যাপদ পত্রিকার সম্পাদক। আমরা তার কাছ থেকে আলোচনার মাধ্যমে কিছু শুনে নিচ্ছি। কটা কবিতা পড়তে হবে? পড়ুন না, যথা খুশি। ঠিক আছে, একটি কবিতা পড়ছি, তার 3টি অংশ। কবিতার নাম গড়িয়ে আসা আলোদের। রোজ নয়, কখনো কখনো অভিশপ্ত আলো গড়িয়ে আসে ধমনীর ভেতর। বুঝে যাই এবার লুকোতে হবে আঁজলা ভর্তি রক্তের ব্যর্থতা। কাঁটাতারের কারফিউ ঘিরে ফেলবে সবুজ বিছানা। ভারী বুটের আওয়াজে রেকর্ডার লিখে রাখবে বিসর্জনের ঠিক কতক্ষণ পরে গলে যাবে বাম স্তন, কতক্ষণ পরে দশমীর গৌরাঙ্গ আঙুলের স্পর্শ। এই মুহূর্তে অতিবেগুনি স্যানিটাইজার সেরিবেলামকে ধুয়ে মুছে ঝকঝকে বানাচ্ছে। অলিন্দ নিলয়ের জানালায় আর কোনো চটচটে আবেগ নেই। খুব দ্রুত এখানেই গড়ে উঠবে ঝকঝকে মেট্রো স্টেশন। তুমিও ভুলে যাবে এখানে মাথা রেখে একদিন ঘুমিয়ে পড়েছিল গর্ভবতী নদী। 2, বিষণ্ণতার জন্মদিনে এবারেও কেক কাটা হয়নি। সম্মোহন একা চুল পেতে শুয়েছিল রাস্তার বাঁশিতে। আঁশ থেকে ঝরে যাচ্ছিল জলপরীদের স্নান। তুমি কেন যে আগুন পাতাদের কেটে বেটে রান্না করে রাখো রোজ? এঁটো থালার ওপর পড়ে আছে রোদ আর অনন্ত। 59 তারা খসে পড়ছে 3 ভাগ নীল ঘরে, মায়াপালকে কালশিটে লেগে। তোমার হাতের ওপর শান্ত বালিয়াড়ি, নরম কাঁটা গাছ। কৃষ্ণতিল আর তর্পণ পেরিয়ে তুমি তো এভাবেই ফিরে আসো বারবার। মনে পড়ে বনমালী, আমি এজন্মেই রাধা হতে চেয়েছিলাম। 3, গৌর নাগরের দুচোখের মধ্যে শুয়ে আছে একলা রেল লাইন। টানা টানা আইলাইনারে মেঘেদের বৃষ্টি সংলাপ। আমি আজন্ম ওই সিঁড়ি ধরে উঠে যাচ্ছি। ডাকপিয়নের সাইকেল লিখে রাখছে আমাদের নগ্ন ও যৌথ স্নান। বৃক্ষে হেলান দিয়ে দেখছে বিরহ সংলাপেরা। সংকোচে ও সন্দেহে চোখ মটকাচ্ছে সরবিট্রেট আলো। পৃথিবীর সমস্ত খামেই তো আর ঠিকানা লেখা থাকে না। পুরনো প্যাপিরাসেরা তবে কিসের হিসেব মেলাবে? শুধু এখনো রাধাদের ভুল ছায়া ঢলে পড়লে আমার রাতের ছলাৎ ভিজে যায়। আচ্ছা আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তারপরে আবার সাহিত্যের প্রসঙ্গে আসবো। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। মনে করুন একজন, এই যে সাম্প্রতিক সময় যে ঘটনাটা চলছে, যে শিক্ষকদের 26,000 শিক্ষকদের বরখাস্ত হওয়া নিয়ে, তো সেখানে একজন বিশিষ্ট কবি, আমি নাম বলছি না, যে তাকে নিয়ে অনেক ট্রোল করা হলো। সুবোধ সরকার, নাম না বলার কোনো কারণ নেই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ সুবোধ সরকার। এবং তারপরে অংশুমান দাও কিছু একটা পোস্ট করেছিল, এবং তারপরে আবার তার এগেনস্টে তাকে কাউন্টার অ্যাটাক করে সুবোধ লিখেছিল তাকে ব্যক্তিগত আক্রমণ। হ্যাঁ, তো সেটা সম্বন্ধে। এবং আরেকটা কথা আমি যেটা জানতে চাইছি, যে একজন মানুষের যে কবি সত্তা, সেটা কি আলাদা, না তার সাথে তার যে যাপন বা তার যে রাজনৈতিক মতাদর্শ, সেটা আমাদের কতটা প্রভাবিত করে? অবশ্যই আলাদা। একজন মানুষ যখন কবি, তিনি যখন কবিতা লিখছেন তিনি কবি। তার কবিতার সঙ্গে তার রাজনৈতিক মতাদর্শ, যাপন, ধান্দাবাজি ইত্যাদির কোনো সম্বন্ধ নেই।
কিন্তু আমি তিনি তো বিশ্বাস আমাদের করি না। কিন্তু আমাদের কাছে তো যদি আমাদের কাছে তো এরকমই তো যে মানুষ যে কবি মানে আমাদের দিশা দেখাবেন, পথ দেখাবেন, যে সেইটাকে আপনি বলতে চাইছেন যে সেটা সব সময় সঠিক নাও হতে পারে। সব সময় নয়, আমি মনে করি এটা কোনো সময় সঠিক নয়, এবং এই দিশা খোঁজার যে আকাঙ্ক্ষা সেটাও একটি ভুল নির্মাণ। একজন কবি, তাকেও একই বাজারে বাজার করতে হয়, তুমি যেখান থেকে মাছ কেনো তাকেও সেখান থেকে মাছ কিনতে হয়। কবি বলে ডাক্তারখানায় তাকে ওষুধের দামে কিছু ডিসকাউন্ট দেবে এমন নয়, ট্রেনে তিনি আগে রিজার্ভেশন পাবেন এমন নয়। কবিতা তার যাপনের একটি অঙ্গ মাত্র, যে অঙ্গটি পুরোপুরি তার প্যাশন নির্ভর। কবিতা লেখার জন্য সাধারণভাবে তিনি খুব বেশি একটা পয়সা কড়ি পান না, যা দিয়ে সংসার প্রতিপালন করা যেতে পারে। ধরে নিতেই পারি এটা তার একটা অবসরের যাপন। তো একজন কবির অবসরের যাপন যদি হয়, তার বাইরে তাকে চাকরি করতে হয়, সেই চাকরিতে তার পেশাগত কারণে তিনি কিছু মাইনে পান। ঠিক সেইভাবে তার রাজনৈতিক মতামতও সেরকমই একটি, তার ধান্দাবাজিও সেরকমই একটি, এবং এইভাবেই জীবন চলে, কবিতাও চলে। কবিকে কোনো আলাদা করে পেডেস্টালের উপর স্থাপন করে তার থেকে কোনো বিশেষ মতামত জানতে চাওয়া বা তাকে কবি হিসেবে ট্রোল করা তার মতামতের জন্য উচিত নয়। এটা আমার পুরোপুরি মতামত। আমি এ ব্যাপারে ফেসবুকে লিখেও ছিলাম যে সুবোধের মতামত আমার পছন্দ হয়নি, কোনোদিনই পছন্দ হয় না। তো সুবোধের লেখালেখিও, সাম্প্রতিক লেখালেখি দীর্ঘ সময় ধরে সুবোধ যা লিখছে সেগুলোকেও আমি একদমই পছন্দ করি না। সুবোধকে বারবার করে জানিয়েওছি আমি, তা যেহেতু পরিচিত। কিন্তু এটাও বলবো না যে সুবোধকে কবি হিসেবে ট্রোল করাটা, বারবার করে তুই কবিতা লেখ শালা এইটা বলে ট্রোল করাটা, এটা যারা করছেন আমি মনে করি তারা নির্বোধ এবং মাথামোটা। একমাত্র মাথামোটা মানুষই একজন মানুষের কাছ থেকে কবি হিসেবে কিছু ডিমান্ড করতে পারে। কবিতা আপনি আমার কাছে চাইতে পারেন না, আমি আমার ইচ্ছে মতো আমার অবসরের সৃষ্টি অনুযায়ী আপনাকে দিতে পারি, কিন্তু আপনি ডিমান্ড করতে পারেন না। না, তার মানে আপনি কি বলতে চাইছেন আমি যে কবির কোনো সামাজিক না, না, দায়িত্ব নেই। খুব সরাসরি বলছি, একদম বলছেন সামাজিক আমি দায়িত্ব নেই। সরাসরি বলছি কবির কোনো আলাদা করে তাহলে- বিশিষ্ট সামাজিক দায়িত্ব নেই। কবি একজন সাধারণ মানুষের মতো, তিনি একজন সাধারণ মানুষের যতটুকু সামাজিক দায়িত্ব, একজন কবিরও ঠিক ততটুকু সামাজিক দায়িত্ব। কিন্তু No আমরা extra। কবি ছাড়া আমরা কার কাছে যাব? এই কোনো কারোর কাছে যেতে হবে না। তুমি একজন রাজনৈতিক নেতার কাছে যেতে পারো তোমার সমস্যা সমাধানের জন্য, একজন কবি তোমার সমস্যার সমাধান করতে পারবেন না। আচ্ছা, এটা তো গেল। আর আরেকটা প্রশ্ন আমি করছি যে মনে করুন অনেকেই বলে যে যে আমি রাজনীতি করি না, মানে রাজনীতি সম্বন্ধে আপনাদের কি ধারণা? আবার আরেকটি এসব প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা যদি আমি বলি, যে রবীন্দ্রনাথ যখন বলছেন যে বাংলার বায়ু, বাংলার মাটি, বাংলার জল পূর্ণ হোক, যেটা বঙ্গভঙ্গ বিবরণের সময়, সেটা কিন্তু অরাজনৈতিক। আবার যখন সেই রবীন্দ্রনাথই যখন বলছেন যে শাসনে যতই ঘেরেও আছে বল দুর্বলেরও, সেখানে কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। হ্যাঁ, কিন্তু তাহলে একটা মানুষ কতটা রাজনীতি থেকে নিজেকে দেখো, আমি মনে করি বর্তমানের যে সমাজ ব্যবস্থা সেখানে অরাজনৈতিক বলে কিছু হয় না। ঠিক আছে, একজন মানুষ যখন বলে রাজনীতি করি না আমি, সেটা হচ্ছে তার চরম রাজনীতি। সেটা একটা পুরোপুরি রাজনৈতিক বক্তব্য যে আমি রাজনীতি করি না, সেটা নিজেকে লুকিয়ে রাখার বা হাইড করার একটা বক্তব্য। প্রতিটা মানুষ রাজনীতি করে বা তাকে করতে হয়। এই সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার জন্য রাজনীতি একটা অবশ্যম্ভাবী উপকরণ। ভাত মাছের মতোই রাজনীতি মেখে আমাদের খেতে হয় রোজ। এবং এই জন্যই আমার মনে হয় যে রাজনীতিতে এতটা কলুষতা, যে সাধারণ মানুষ বা ভালো মানুষ যারা যে এত রাজনীতি সম্বন্ধে নিষ্ক্রিয় বা মানে এই রাজনীতিতে যাচ্ছে না বলেই কি আপনার কি মনে হয়? সেটা আমি ঠিক মনে করি না। আমি মনে করি এটা সিস্টেম ফেলিওর বা সিস্টেমের ফল্ট। আমি অ্যাকচুয়ালি ডেমোক্রেসি বা গণতন্ত্রে খুব বেশি বিশ্বাস করি না। আমার ধারণা গণতন্ত্র বা ডেমোক্রেসি একটা ফল্টি প্রসেস। যেহেতু গণতন্ত্র বা ডেমোক্রেসি একটা ফল্টি প্রসেস, অতএব এর মধ্যে দিয়ে এর বেশি কিছু সম্ভব বলে আমার মনে হয়। আপনার কাছে মানে সব থেকে ভালো পথটা কি, সেটা আপনার মতামতটা শুনতে চাই এ ব্যাপারে। হ্যাঁ, মেরিটোক্রেসি একটি তত্ত্ব আছে, যারা যেটা কি চীনের সঙ্গে কিছুটা মেলে, খানিকটা বলতে পারো, যাদের যোগ্যতা আছে একমাত্র তারাই শাসন করবেন, বাকিদের নয়। গণতন্ত্রের সমস্যা হচ্ছে, ধরো আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম একদা পেশাগত কারণে, এখানকার একটি ইস্পাত কারখানাতে উচ্চ পদেই কাজ করতাম, বেশ উচ্চ পদে। আমার একটি ভোট। এবার একজন মানুষ, তিনি ধরো খুব সামান্য একটি কাজ করেন এবং যার বোধ বা মেধা আমার সমান নয়, তারও একটি ভোট। বা আর একজন মানুষ
ধরো যার কাছে এই সিস্টেম বা নিয়ম ভাঙাটা স্বাভাবিক, হয়তো বাগান ভাঙেন তিনি, এটা তো একটা সামাজিক নীতিবিরোধী কাজ, তারও একটি ভোট। এইবার ঘটনা হচ্ছে গণতন্ত্রের লেভেলার আমাদের তিনজনকে একই জায়গায় দাঁড় করিয়ে দেয়। গণতন্ত্র মানে কি? তুমি যখন ভোট দাও তখন তুমি আসলে কি করো? তখন তুমি আসলে এই সমাজ ব্যবস্থার মধ্যে তোমার জন্য যে নির্ধারিত অঙ্ক বা টাকা বা এই সমাজ ব্যবস্থায় তোমার যে কন্ট্রিবিউশনটুকু, এই কন্ট্রিবিউশনটুকুর সঠিক ব্যবহারকে নির্ধারিত করো। আমি কি বোঝাতে পারছি? এই যে নির্ধারণ, এই নির্ধারণের ক্ষমতার জন্যে শিক্ষা প্রয়োজন, মেধার একটা স্তরে থাকা প্রয়োজন। সেই স্তরে না উঠলে ভোট ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক ভোট ব্যবস্থা বর্তমানে, সেই ভোট ব্যবস্থাটা সবাইকে সমান করে ফেলে বলে এই সিস্টেমটার কোনো মানে আছে বলে আমি মনে করি না। ওই জন্যে গণতন্ত্রকে আমার মতে দার্শনিকভাবে একটি ধসে পড়া প্রাচীন কলুষিত পদ্ধতি বা সিস্টেম বলে আমার মনে হয়। আমি ভোটও দিই না এই জন্যে, দীর্ঘ বছর আমি ভোট দিই। আরেকটি আমার প্রশ্ন যে ইদানিং সময় যে বিপন্নতাটা বোধ আমরা করি, সেই সময় তো আমরা সেভাবে করছেন কেউ প্রতিবাদ, সেই প্রতিবাদটা কি কোনো ভয় থেকে করছেন যে একাডেমি থেকে কবিতা পাঠের ডাক পাবেন না বা এইরকম কিছু? দেখো, এটা তো ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেক মানুষের কিছু ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষাতে কেউ যদি মনে করেন তার কাছে একাডেমি থেকে ডাক পাওয়াটা গুরুত্বপূর্ণ, তিনি আপোষ করবেন। এবার যদি আমার মনে হয় যে একাডেমি থেকে ডাক পাওয়াটা আমার কাছে ততদূর গুরুত্বপূর্ণ নয়, তাহলে আমি আপোষ করব না, আমি উন্মুক্ত ফোরামে প্রতিবাদ করব। এইভাবেই আর কি দেখি ব্যাপারটাকে। আচ্ছা আচ্ছা, কিছু কবিতা শুনি আর কথা, তারপরে আমি নেক্সট প্রশ্ন যাব। তুমি বরং প্রশ্নতেই এসো। আচ্ছা, আর বইটা থেকে একটা কবিতা পড়ুন না। বইটার কবিতাগুলো তো অনেক। আচ্ছা, আমি এরপরে আপনার গল্প এবং আমি ম্যাজিক রিয়েলিজম নিয়ে কিছু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা বলুন, এটা একটি কবিতা পড়ি। গোয়েন্দা কাহিনী কবিতার নাম। বালি ও লজ্জাবস্ত্র ভেসে আসছে বিশ্রামের কাছে। এই মুহূর্তে যে মেয়েটি গলে গেল সমুদ্র ফেনায়, তার সঙ্গে গলে গেল গলায় আঙুল ছাপ, সিগারেট ছ্যাঁকার দাগ, নোনা জলে ভিসেরার স্মৃতি। কৌটো ভর্তি মেহগিনি বীজ জমানো ছিল বুকের ভেতর। জমানো ছিল কিছু পুরনো স্ক্রিনশট, ডার্ক চকোলেটের র্যাপার, বিষণ্ণ ঝিনুকের কানফুল, নিভৃতি সানগ্লাস। আবহাওয়া সংকেতে এখন শুধুই শান্তি কল্যাণ। অনুর্বর হাওয়ায় মুঠো মুঠো ছড়িয়ে পড়ছে পাথর জ্ঞান। মেয়েটির কান্না বাগানের নুন মেখে ফর্সা হয়ে উঠছে জলপরীরা। শুধু শ্মশান বন্ধুদের দল অবিচ্ছিন্ন খুঁজে চলেছে আধখাওয়া আপেল আর বিসর্জিত প্রতিমার গোয়েন্দা কাহিনী। আরজি করে যে ডাক্তার মেয়েটি খুন হয়ে যায়, বোঝাই যাচ্ছে সেই মেয়েটিকে নিয়ে লেখা। অমিতা, আপনার গল্প সম্বন্ধে কিছু বলুন এবং ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা প্রয়োগ নিয়ে আপনার কিছু একটা প্রবন্ধ আছে। দেখো, গল্প সম্বন্ধে আমি বলি যে আমি গল্প লিখতাম না। আমি হার্ডকোর কবিতার মানুষ, এবং কবিতাই লিখতাম এবং প্রবন্ধ লিখতাম, সিরিয়াস কিছু প্রবন্ধ লিখতাম। তো কবি অরণ্যা সরকার আমাকে জোর করেন গল্প লেখার জন্য। তো ওনাকে যে গল্পগুলি আমি শোনাতাম, আমার জীবনের অভিজ্ঞতা, আমি প্রচুর ভ্রমণ করেছি দেশে বিদেশে, বহু জায়গাতে, বিদেশেও ছিলাম দীর্ঘদিন। তো এই ভ্রমণ কাহিনীগুলো ওনাকে শোনাতাম। বিভিন্ন মানুষজনের সঙ্গে মিশেছি, কারণ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা আমার স্বভাব। তো তার ফলে যে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, এইরকম কিছু অভিজ্ঞতা আমি ওনাকে শোনানোতে উনি আমায় জোর করেন যে এই অভিজ্ঞতাগুলোর একটা ক্রনিকল দরকার বা লিখে রাখা দরকার। তো তার অনুরোধে আমি গল্প লিখি। আমার প্রথম গল্প চারণভূমি, সেটা সম্ভবত 2014-এ দেশ পত্রিকায় আমি প্রথম গল্পটি দেশে পাঠিয়ে দিই। একটু বলুন না গল্পটা সম্বন্ধে, অনেকে জানতে চাইবে আমাদের যারা দেখছেন। গল্পটি হচ্ছে যে ভেড়া যারা চড়ায়, এরকম কিছু মানুষজন, তাদেরকে গেড়ারি বলা হয়। গাড়ি নিয়ে একদিন যাচ্ছিলাম আমি আর অরণ্যাদি আর একজন বোধহয় ছিলেন। তো আমরা যখন গাড়ি নিয়ে ঘুরছিলাম, তো রাস্তায় দেখি যে কিছু ভেড়ার গায়ে দেখা যায় না লাল লাল ছোপওয়ালা। তো ওই ছোপ থেকে আমার কৌতূহল হয়, আমি সেই মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করি। আমি জানতে পারি তারা একটু বিশেষ মানুষজন, বিশেষ সম্প্রদায়, তাদেরকে গেড়ারি বলা হয়। তাদের মধ্যে কিছু মানুষ
তারা কন্ট্রাক্টে 500 বা 1000 ভেড়ার দল নিয়ে পুরো একটা সাইকেলের মতো করে ঘুরে আসেন প্রতি বছরে একবার করে। তাদের নির্দিষ্ট একটা পথ রয়েছে, যে পথ দিয়ে গিয়ে বিহারের গ্রাম থেকে গিয়ে পুরো ঘুরে তারা আবার সেই গ্রামে ফিরে আসে। এই যে বৃত্তাকারে ঘুরে ফিরে আসা এবং এদের মধ্যে তাদের যে স্থানীয় মানুষদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, এই বিষয়টা নিয়ে আমি চারণভূমি গল্পটি লিখি। গল্পটি দেশে পাঠিয়ে দিই লেখার পরে। এটা আমার জীবনের প্রথম গল্প। গল্পটি দেশে প্রকাশিত হয়। তারপর স্বপ্নময় চক্রবর্তী, ঘটনাচক্রে আমি তাকে চিনতাম আমার বন্ধু সুকুমার রুজের সূত্রে। দুর্গাপুরে একটি হিউম্যানিটেরিয়ানিজমের ওপর সভাতে আমি আর স্বপ্নময় চক্রবর্তী একসঙ্গে মঞ্চ শেয়ার করেছিলাম, বক্তব্য রেখেছিলাম। তো সে অনেক বছর আগেকার কথা। তো সেই স্বপ্নময়তা, তারপরই গল্পটি যেদিন প্রকাশিত হয় তার পরের দিন আমাকে ফোন করেন। ফোন করে বলেন যে গত 1 বছরের মধ্যে এত শক্তিশালী গল্প আমি পড়িনি, এটা আমার কাছে বিরাট গর্বের। এবং সেই গল্পটা তারপর আদম থেকে আরও কিছু গল্প নিয়ে আরো কয়েকটি গল্পের কথা বলুন না, একটু শুনতে ইচ্ছে করছে, যেগুলো গল্প হয়ে উঠেছে আপনার অভিজ্ঞতা থেকে। বলছি সেই গল্পটি নিয়ে আদম থেকে বই প্রকাশিত হয়। তো আমি মনে করি গল্পের অনেক রকম, গল্পের মধ্যে যে গল্প থাকতেই হবে এই তত্ত্বে খুব বেশি বিশ্বাস করি না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লেখাটাকে গল্প হয়ে উঠতে হয়। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল গল্প আমি যেমন লিখি, তো তেমনি খুব বেশি লিখি না। বেশিরভাগই আমি স্ট্রেট স্টোরি বা গোল গল্প বলতে যেটা বোঝায়, যেগুলো আমার গল্প প্রকাশিত হয় সে ধরনেরই লিখি। আমি সেখানে চেষ্টা করি পাঠককে নতুন কন্টেন্ট দিতে। যেমন 3 মাস আগে দেশ পত্রিকায় আমার একটি গল্প প্রকাশিত হয়েছে যে বিষয় নিয়ে এখনও অবধি বাংলা ভাষায় কেউ লেখেননি। সেটির নাম হচ্ছে পিসভি। গল্পটি, পিসভি শব্দের অর্থ মারাঠি ভাষায় জরায়ু। দেখা যায় যে মহারাষ্ট্রের আখক্ষেতে যেসব মেয়েরা কাজ করে, 18 বছর বয়স হওয়ার পরে তারা কাজে লাগে। এবার তারা যখন কাজে যায় তখন তারা মোটামুটি এই কাজটি 4 মাস থেকে 6 মাস চলে। এই 4 মাস থেকে 6 মাসের মধ্যে দৈনিক ভিত্তিতে তাদেরকে টাকা দেওয়া হয়। এবার এই যে টাকা তারা পায় তার মধ্যে তাদের যখন পিরিয়ড হয় তখন তাদেরকে খেতে নামতে দেওয়া হয় না, অর্থাৎ প্রতি মাসে 5 থেকে 6 দিন তাদের নষ্ট হবে। সেই জন্য দেখা যায় 18 বছর বয়সের পরই তাদের জরায়ু অপারেশন করে দেওয়া হয়। এবং এটা মহারাষ্ট্রে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে, যে যাকে সুগার ক্যান বেল্ট বলে সেই অঞ্চলে। এর ফলে দেখা যাচ্ছে তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হিস্টেরেক্টমি অপারেশন করার পরে। এবং এই যে হিস্টেরেক্টমি অপারেশনটা করা হয়, এটাও যে খুব একটা বৈজ্ঞানিকভাবে খুব বড় ডাক্তারদের কাছে হসপিটালে নার্সিংহোমে নিয়ে গিয়ে করা হয় না। ওখানকার স্থানীয় লোকাল ডাক্তারেরা, অনেকে হাতুড়েরাও করে দেয়। কিভাবে করে আমি জানি না, কিন্তু করা হয়। তো মহারাষ্ট্র সরকার এবং বেশ কিছু এনজিও ব্যাপারটার এগেনস্টে সরব হয়ে এটা নিয়ে কাজ করছেন, হিস্টেরেক্টমির এগেনস্টে বোঝাচ্ছেন। কিন্তু পেট নামে একটি জিনিস আমাদের শরীরে রয়েছে, যে বাধ্যতা মানুষকে অনেক কিছু করতে নির্মমভাবে ঘাড় চেপে ধরে বাধ্য করায়, ঠিক সেরকম একটি বাধ্যতার কারণে এখনও অবধি তরুণী মেয়েদের 18 বছর 20 বছর হলে বিয়ে হওয়ার কখনো কখনো আগেই বাবারাও হিস্টেরেক্টমি করিয়ে দেয়, কখনো স্বামীরা একটা সন্তান হওয়ার পরপরই হিস্টেরেক্টমি করিয়ে দেয়, যাতে ওই 5-6 দিন করে 4 মাসে 24 দিন, 5 দিন করে হলে 20 দিন বা 1 মাসের টাকা তারা অতিরিক্ত রোজগার করতে পারে। কারণ এই 1 বছরের টাকাতে এই 1 মাসের, এই 4 মাস ধরে বা 5 মাসের পিরিয়ডটা, এই 5 মাসে যে রোজগার তারা করেন সেই টাকাতে তাদের সারা বছর চলে। আক্ষেপ এভাবেই অনেক তরুণীর জীবনকে ক্ষতিগ্রস্ত করে, যৌবন কেড়ে নেয়। এই বিষয় নিয়ে লেখা আমার গল্প পিসভি। তো সত্যি আমি ভাবছি যে আপনার এই যে ভ্রমণের নেশা, এটাকে কিন্তু আপনাকে অনেক সমৃদ্ধ করে, মানে অনেক গল্প, অনেক এই যে মানুষ দেখেন। এবং আচ্ছা, আপনার যে একটু ভ্রমণ কাহিনী শুনতে চাই, যে আপনি তো বিভিন্ন জায়গায়, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যান, এবং এত যে মানে আপনার মধ্যে যে এই যে প্রাণ শক্তিটা কীভাবে পান সে সম্বন্ধে বলুন। আমরা তো কোথায় আপনার যেতে পারি না, এই ডিউটি অফিস করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আপনার ছবিগুলো দেখে অনেকটা ভালো লাগে। সেই সব দেশের, এবং আপনি ভালো ছবিও তোলেন, ফটোগ্রাফার। ফটোগ্রাফার হিসেবে আমার কিঞ্চিত খ্যাতি রয়েছে। আপনি একটু এক্সপিরিয়েন্স বলুন না। বরং এর সঙ্গে সাহিত্য সংক্রান্ত এক্সপিরিয়েন্স বলি। আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি মেনলি করি। তো 3 বছর আগে সঞ্জয় ডুবরি ন্যাশনাল পার্কে একটি মধ্যপ্রদেশ সরকারের একটি অ্যাসাইনমেন্ট আমি পাই,
যেখানে একটি বাঘের ছবি আমাদের তুলতে হবে, কারণ সঞ্জয় ডুগরি ন্যাশনাল পার্ককে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট চাইছিল আরেকটু জনপ্রিয় করতে, কারণ এটি তো একটি ট্যুরিজম স্পটও বটে। প্রত্যেক ন্যাশনাল পার্ক যেখানে মানুষ যায় সেখানে ট্যুরিজম স্পট, তো সেখান থেকে টাকা ওঠে গভর্নমেন্টের। তো ওনারা চাইছিলেন আরেকটু বিজ্ঞাপন দিতে, যাতে করতে, তা সেই বিজ্ঞাপনের জন্য কিছু বাঘের ছবি তুলতে আমাকে ওখানে নিমন্ত্রণ জানানো হয়। তো আমরা যাই, গিয়ে ওখানে বলুন। কমলি নামে একটি বাঘ আছে, একটি বিখ্যাত বাঘিনী, তো তার ছবি তোলার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। এবার সেখানে গিয়ে আমি বাঘটির ছবি তোলার সময়, অ্যাকচুয়ালি ছবি তোলার সময় দিনের বেলা ছবি হয়, সন্ধেবেলাতে কিছু করার থাকে না, তো আগুনের সামনে স্থানীয় গাইডদের সঙ্গে বসে বসে, আর জঙ্গলে ওরকম বড় 3 স্টার হোটেলও থাকে না, সিনেমা হলও থাকে না, বা টিভিও থাকে না, যেখানে গিয়ে আপনি সন্ধেবেলাটা কাটাতে পারবেন। আমরা সাধারণত ছবি তোলার সুবিধের জন্য কোর এরিয়ার খুব কাছাকাছি কোনো একটা জায়গায় আশ্রয় নিই, কোনো গেস্ট হাউস, রিসর্ট, খুব ছোট রিসর্ট যেগুলো একদম জঙ্গলের মধ্যে, সেখানেই থাকি, যাতে আমরা দুম করে বেরিয়ে যেতে পারি যে কোনো সময়। তো এখানেও সেরকম একটি জায়গায় ছিলাম, সেখানে একজন পোচারের সঙ্গে আমার আলাপ হয়, যে আমাকে জামা খুলে দেখায়, যার পিঠে বা শরীরে 197টা সেলাই রয়েছে, 197। ভাল্লুকে তাকে জড়িয়ে ধরেছিল, সে ভাল্লুকের হাঁটাকে চেপে ধরে কোনো রকমে নিজের মাথাটাকে বাঁচিয়ে রেখেছিল, আর তার পিঠটা পুরোপুরি ভাল্লুক নখ দিয়ে টেনে 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 ছিঁড়েছিল, পুরো নকশি কাঁথার মতো। ডাক্তাররা তাকে 197টি সেলাই করে পরে বাঁচিয়ে তোলেন। এবার তার জীবনের ঘটনা নিয়ে, ওখানে বাঘ শিকার বা এই পোচিং নিয়ে আমি লিখি আমার গল্প শিকার, যেটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ গল্প। আরম্ভ পত্রিকা শারদীয়া সংখ্যায় 2022 সালে এটা প্রকাশিত হয়েছিল। পরে গল্পটা গল্পগুচ্ছ পত্রিকাতে আবার প্রকাশিত হয়েছে। বাহ। আর কিছু অভিজ্ঞতা? সে অভিজ্ঞতা তো এরকম অনেক আছে, জঙ্গলে ছবি তুলতে। আচ্ছা, এটা কি আপনার এই ভ্রমণ যে সংক্রান্ত বইটি লিখেছেন, সেটা একটু বলুন না পাঠকদের। আমার ভ্রমণ সংক্রান্ত যে বইটি, সেটি শুধুমাত্র বিদেশ ভ্রমণ নিয়ে লেখা। সেটিতে 6টি দেশের ভ্রমণ কাহিনী আছে, 6টি না, সরি ভুল বললাম, 7টি দেশে ভ্রমণ কাহিনী আছে। বিদেশের 7টি দেশে ভ্রমণ কাহিনী বলতে সাধারণত যে ধরনের বোঝানো হয়, তো আমার ভ্রমণ কাহিনীগুলি একদমই সেরকম নয়। আমার ভ্রমণ কাহিনী মানে দুজন কৌতূহলী একটি দম্পতি, যারা একটি দেশে এলোমেলোভাবে ঘুরছেন। আমি কোনো ট্যুরিস্ট কোম্পানি যারা নিয়ে ঘোরান তাদের সঙ্গে কখনো যাইনি, তো আমরা দুজনে যাই একাই, নিজেরাই টিকিট বুক করি, নিজেরাই চলে যাই। এবার যখন যেখানে যে অবস্থা হয়, সেখানে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরকম কোনো হোটেলে উঠি, সেভাবেই থাকি। এতে আমাদের সুবিধে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্বাচ্ছন্দ্যের অসুবিধে হয়, সেটুকুকে মানিয়ে নিতে হয়। বহু সময় আমরা মাঝরাত্রে কোনো গন্তব্যে পৌঁছেছি যখন খাবার নেই। আমি এবং অরণ্য সরকার নিজেদের হ্যান্ডব্যাগে থাকা যে সামান্য প্রভিশন থাকে, সেই প্রভিশনেই আমরা রাত কাটিয়েছি। এরকম আমাদের বহুবার হয়েছে, বহুবার হয়েছে। আচ্ছা, এরকম কোনো হয়েছে যে জঙ্গলে, গভীর জঙ্গলে বা মরুভূমিতে থাকতে হয়েছে? হ্যাঁ, মরুভূমিতে তো থেকেইছি। জয়সলমীরে ছবি তুলতে গিয়ে তো মরুভূমিতে থেকেইছি দীর্ঘ সময়। মানে আমি বলছি কি, হোটেল ছাড়া, মানে হঠাৎ কোনো না, হঠাৎ করে হয়নি, সেটা শহরেই হয়। হঠাৎ করে থেকে যাওয়াটা শহরেই হয়। পৌঁছানোর সময় হয়তো ফ্লাইট মিস করলাম, বা বাস থামলো না, কোথাও কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারলাম না। এই তো কিছুদিন আগে তুরস্কে একটি জায়গাতে, আমরা তুরস্ক এবং গ্রিসের সীমানায় একটি জায়গায় আমরা ছিলাম, সেখানে আমাদের এমন বরফপাত হলো হঠাৎ করে যে পরের দিন আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। আমাদের বাধ্যতামূলকভাবে আরও একদিন সেখানে থেকে যেতে হলো। মোটামুটিভাবে 1.5 দিন পরে আমরা সেখান থেকে কোনো রকমে একটি গাড়ি ধরে আমরা কাছাকাছি এয়ারপোর্টে আসতে পারি, যেখান থেকে প্লেন ধরে আমরা ইস্তানবুলে আসবো। অবশ্যই আমি বলবো বিদেশি এয়ারলাইন বলে কিছু সুবিধে হয়, তারা ভদ্র এবং তারা আমাদের টিকিটটাকে, তারা বুঝতে পেরেছিলেন যে আমরা আটকে গেছি বরফপাতের জন্য, তারা আমাদের বিনামূল্যে আমাদের টিকিটটি পরের দিনের জন্য চেঞ্জ করে দেন। আমাদের সুবিধে হয়েছিল, যেটা ভারতীয় এয়ারওয়েজের কাছ থেকে আমি কখনো এই ধরনের ভদ্রতা পাইনি। টার্কি আর আমাদের সঙ্গে এই ভদ্রতাটুকু করেছিলেন। আমাদের হোটেলে থাকার জন্য, আমরা যে আটকে গিয়েছিলাম এটার জন্য তারা আমাদের ব্যবস্থা করেছিলেন, হোটেলের খরচা দিয়েছিলেন। তো এই ধরনের ঘটনা ঘটে।
এরকম অনেকবার হয়েছে, অনেক কিছু জীবনে অনেক কিছু রয়েছে। আচ্ছা অমিতা, এই কবিতা উৎসব বা সাহিত্য সভা সম্বন্ধে আপনার কি মতামত একটু জানতে চাই। কবিতা উৎসব বা সাহিত্য সভায় আসলে কিছু হয় না, কেউ কারো কবিতা পাঠ শোনে না। হ্যাঁ, কবিতা উৎসবের কোনো মানে নেই এবং শোনা সম্ভবও নয়। সবাই দেখি যারা উৎসব অর্গানাইজ করেন তারা মোটামুটিভাবে একটু রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে আমার মনে হয়। তারা প্রায় বিজ্ঞাপন দেন যে 100 কবির কবিতা পাঠ, 49 জন কবির কবিতা পাঠ। 49টা কবিতা যদি মাথার ওপর পড়ে তাহলে 2 নম্বর কবিতাটা 47 নম্বর কবিতাটা গুলিয়ে যেতে বাধ্য, কারোর মনে থাকা সম্ভব নয়, কারণ হিউম্যান ব্রেন একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করে। অতএব কবিতা পাঠের অনুষ্ঠানে কেউ কবিতা শোনে না। একমাত্র ঘরোয়া অনুষ্ঠান যেখানে 6 জন 7 জন বসে, 8 জন বসে, সেখানেই একমাত্র প্রকৃত কবিতা শোনা হয়। তবে এই কবিতা পাঠের জায়গাগুলোতে গেলে হয় কি, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়, খানিকটা আড্ডা হয়, আর একটা টিনের চাকতি গোছের কিছু পাওয়া যায়, হ্যাঁ, যেটা বেশ কিছুদিন রেখে তারপরে আমরা ফেলে দিই। না, তারপরে আপনি বলতে চাইছেন যে যে কবিতা উৎসব, এই চাটা কি আমার জন্য না তোমার জন্য? না, এটা বোধহয় তোমার জন্য। হ্যাঁ, তুমি খাও। বলছি যে তাহলে আপনি বলতে চাইছেন যে কবিতা উৎসবে যে কোনো সিলেক্টেড কবিতা পাঠ বা আলোচনা হলে সেটা একটা 6টি বা 8টি কবির বেশি কবিদের নিয়ে কবিতা পাঠ হলে কোনো মানে থাকে না। কিন্তু এখানে এমন সমস্ত কবিতার অনুষ্ঠান হয় যেখানে 250-300 কবি আসেন এবং তুমি কবিতা পাঠ করতে উঠলে তোমার কানের কাছে বা পাশ থেকে একজন বলবে ছোট কবিতা পাঠ করবেন, 1 মিনিটের মধ্যে যাতে হয়ে যায়, আপনার সময় 2 মিনিট, ইত্যাদি ইত্যাদি। আপনি তো যাচ্ছেনও তো সেই সব কবিতা সম্প্রতি বেশ কিছু, হ্যাঁ, হলদিয়াতে গেলেন। হ্যাঁ, হলদিয়ার কথাই বলছি। বেশ কিছু অনুষ্ঠানে যাই, কারণ কি বলতো, দিনের শেষে আমরা তো সামাজিক মানুষ। একজন কবি, আমি তোমায় বলেছি, তাকেও সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই চলতে হয়, বন্ধুদের অনুরোধ এড়াতে পারি না। তবে আমার কবিতা পাঠ করার প্রতি বিন্দুমাত্র মনোযোগ থাকে না, ইচ্ছেও থাকে না। আমি যাই বন্ধুদের সঙ্গে দেখা হবে, যাদের সঙ্গে নিয়মিত দেখা হয় না এই ধরনের কবিতা পাঠের অনুষ্ঠানে, তাদের সঙ্গে দেখা হয়, আর অনন্ত আড্ডা চলে, আর ঘুরতে ভালোবাসি। লং ড্রাইভ হয় একটা, দুর্গাপুর থেকে হলদিয়া, এইটুকুর জন্যই যাই। আচ্ছা অমিতা, আমি এবার যেটা আপনাকে যেটা সম্বন্ধে আমাকে কয়েকজন দর্শক অনুরোধ করেছিল যে জাদু বাস্তবতা এবং ম্যাজিক রিয়েলিজম নিয়ে, এই ব্যাপারে আমার দেখা পত্রিকায় একটা বড় প্রবন্ধ আছে। একটু বলুন না, একটু বলুন। জাদু বাস্তবতার মানে অত তো মনে নেই এইভাবে ঝট করে বলাটা। জাদু বাস্তবতার কনসেপ্টটা প্রথম একজন জার্মান ভদ্রলোক লিখেছেন, তার নাম এই মুহূর্তে বলতে পারবো না, আমার বইটি থাকলে আমি বলতে পারতাম। তো ল্যাটিন আমেরিকান সাহিত্যে জাদু বাস্তবতার প্রয়োগ প্রচুর আছে। জাদু বাস্তবতা মানে বলতে এমন একটা কিছুকে বোঝানো হয় যেখানে ধরো ঘটনাটি তোমার সামনে ঘটছে, যে ঘটনা বাস্তবে ঘটা সম্ভব নয়, কিন্তু সাহিত্য তার নিজের গুণে সেটাকে বাস্তব প্রমাণ করে দেবে। উদাহরণ দিয়ে একটু বোঝাই। 100 Years of Solitude এই বইটিতে একটি চরিত্র আছে মেলকিয়াদেস একজন জাদুকর। সে জাদুকর, কিন্তু সে তোমার বিভিন্ন ধরনের টেকনিক্যাল আবিষ্কার বা প্রযুক্তিক আবিষ্কার এনে এই যে গল্পের যিনি নায়ক কর্নেল বুয়েন্দিয়া, তাকে বাড়িতে এনে দেখায়। এবার সে 2-3 বছর আসেনি, তারপরে জানা গেল যে সে সেখানে মারা গেছে। মারা যাওয়ার পরেও আবার কয়েক বছর পরে এখানে একটি সমস্যা তৈরি হয়েছিল, একটা ঘুম রোগ বলে, যারা পড়েছেন 100 Years of Solitude তারা মনে করতে পারবেন, একটি ঘুম রোগ তৈরি হয়েছিল এবং সবাই ঘুমিয়ে পড়ছিল। সেই সময় দেখা গেল মেলকিয়াদেস আবার ফিরে এলো, সেই রোগ থেকে তাদেরকে সারালো, এবং মেলকিয়াদেস তারপর তাদের বাড়িতে আবার থাকতে শুরু করলো। এই যে মৃত মানুষের ফিরে আসা। আরেকটু বলি, এই গল্পেই রয়েছে কর্নেল বুয়েন্দিয়া, তার অল্প বয়সে যে কারণে তাকে মাকেন্ডো তৈরি করার জন্য ফিরে যেতে হয়েছিল, সেই সময় সে একটি মানুষকে খুন করেছিল। যে মানুষটিকে খুন করেছিল নিজস্ব সম্মানের জন্য, সে যখন মাকেন্ডো তৈরি করেছে এবং তার বয়স হয়েছে, তখন একদিন তার কাছে চলে এলো। সে এসে বলল যে আমার পরলোকে থাকতে ভাল লাগছে না, একা একা আমার রোববারগুলো ভাল লাগে না, আমি ওখানে কি করব। সে রোজ প্রতিদিন আসতো সন্ধেবেলা, এসে কর্নেল বুয়েন্দিয়ার সঙ্গে গল্প করতো, মাকেন্দোতে ফিরে আসতো। তো আমাদের সাধারণ অভিজ্ঞতায় তো কোনো মৃত মানুষ রোজ আমাদের সঙ্গে ফিরে এসে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে গল্প করেন না। কিন্তু ম্যাজিক রিয়ালিজম এমন একটি জিনিস যে বিশ্বাসযোগ্যভাবে এই বিশ্বাসযোগ্যতার কথাটিই খুব গুরুত্বপূর্ণ, এমনভাবে জিনিসটিকে উপস্থাপন করবে যাতে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না
আপনি অবিশ্বাস্য কিছু দেখছেন যার পেছনে কোনো গোলযোগ রয়েছে, কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সেটা নাও মিলতে পারে। ম্যাজিক রিয়েলিজম এইভাবে তৈরি হয়। আরও অনেকে ম্যাজিক রিয়েলিজমে কাজ করেছেন। আমার এই মুহূর্তে, আমি তো খুব একটা প্রস্তুত হয়ে ইন্টারভিউ দিতে আসিনি, আমি অন্য কাজে এসেছিলাম, জয়ন্ত আমাকে আটকে দিয়েছে। তো 100 ইয়ার্স অফ সলিচিউডের উদাহরণটা এই মুহূর্তে মনে পড়লো বলে আমি দিতে পারলাম। আমি তো আপনার কাছে আর কটা কবিতা শুনবো আমরা অনুষ্ঠানে প্রায় শেষে। হ্যাঁ, শুনি অবশ্যই। নমস্কার, আমি স্বপ্নের করিডোরের পত্রিকার সম্পাদক জয়ন্ত দত্ত বলছি। আমাদের আজকে সাহিত্য আড্ডায় রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক অমিত সরকার মহাশয়। আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক আলোচনা শুনলাম, এবং তার মুখ থেকে কিছু কবিতা শুনে নেওয়া যায়। একটি কবিতা পড়ি, কবিতার নাম সমুদ্র। আমার বাবা সারাদিন একটা নীল প্লাস্টিকের উপর শুয়ে থাকে, তাতে থই থই করে উথালি পাথালি জলের বিরক্তি। মা বলে পেচ্ছাপের সমুদ্র। রোজ সব রকম সবজি আর আলু দিয়ে মশলা ছাড়া ঝোল রাঁধে মা, তারপর চটকে চটকে লেই বানিয়ে গান গাইতে গাইতে বাবাকে খাওয়ায়। মায়ের গান শুনতে শুনতে খেতে আসে পিঁপড়ের পৃথিবী, মায়ের গান শুনতে শুনতে খেতে আসে পতঙ্গের ব্যারিকেড। মায়ের গান শুনতে শুনতে গলা মেলায় হাওয়া হরিণের অপেরা। একফালি বারান্দার চালচিত্রে জ্যোৎস্নার উত্তরাধিকার মাখামাখি হয়ে কানা ভাঙা টবে আঙুল ছড়ায় আমাদের একটিমাত্র গোলাপ গাছের প্রকৃতি প্রত্যয়। বাবার খোঁচা খোঁচা রূপালি দাড়িতে, রাতহীন মুখের গুহায়, আউট অফ ফোকাস চোখের তারায় মা দেখে 50 বছর আগে কুচিকঝিক কয়লার ইঞ্জিন টেনে চলেছে পুরী এক্সপ্রেস। সিপিয়া ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে ঠোঁটে সিগারেট বাবা, আর মুর্শিদাবাদী সিল্কে ঘাড়ের উপর বল খোঁপা করা মা। পেছনে একটা সমুদ্র, সত্যিকারের নীল রঙের সমুদ্র। বাবাকে নিয়ে পড়লাম, মাকে নিয়ে একটি পড়ি। এগুলি সব অনেক পুরনো লেখা আমার, তাও পড়ছি কারণ এই মুহূর্তে জয়ন্ত যে বইটি আমার হাতে তুলে দিয়েছে, এই বইটি 2015 সালে প্রকাশিত হয়েছিল সৃষ্টিসুখ থেকে। বইটির নাম নির্জনে সিপিয়া অ্যালবাম। হ্যাঁ, বইটার নাম নির্জনে সিপিয়া অ্যালবাম। লেখাটার নাম দার্জিলিং। মা খুব বেড়াতে ভালোবাসতো এক সময়, এখন শুধুই মুখ ভার জানলায় বসে ঘনিষ্ঠ ভ্রমণ কাহিনী। খুব কি আর বেরিয়েছে কখনো? মেজমাসিদের সঙ্গে পুরী, দীঘা, আর একবার টানা 7 দিন দার্জিলিং। যেবার আমার 5 বছরের জন্মদিন। আমাদের দুঃখী গলির জলটুংরিতেও কখনো হাতছানি দেয় শীতের আঙুল। মার মনে পড়ে কস্তুরী হরিণীর মতো শুয়ে থাকা ম্যালের সকাল। ঘোড়া নিয়ে এগিয়ে আসছে যে হাসি খুশি বাচ্চা ছেলেটা, তার নাম গুরু। খেয়ালি হাওয়ায় হাতে 1 ভাঁড় চা নিয়ে ব্রাউন কোট পরা বাবা খুঁজছে নীল পিওর সিল্ক মাকে। এইমাত্র কেভেন্টার্সের দিক থেকে উঠে আসতে আসতে প্যান্ট শার্ট পরা 2 মেম সাহেব গাল টিপে আদর করলো আমায়। হেসে কি যেন বলল মাকে ইংরাজিতে, মা ঠিক বুঝতে পারল না। বড় রাস্তায় ছুটে যাওয়া বেপরোয়া হর্নে কৌতূহল ডুবিয়ে বৌদিরা চিৎকার করে মাকে চা খেতে ডাকে। মা শোনে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে নিঃসঙ্গ দার্জিলিং মেল। সুগন্ধি প্রজাপতির মতো এলোমেলো রোদে আমাদের পুরনো বাড়ির লাজুক জানলা দিয়ে মা এক দৃষ্টে তাকিয়ে থাকে কাঞ্চনজঙ্ঘার দিকে। আচ্ছা অমিতা, আপনার পাঠক কিরকম, মানে পাঠকদের সম্বন্ধে আপনার কি বক্তব্য? মানে কবিতা এবং গল্পের পাঠক কি কমে যাচ্ছে না পড়ছে মানুষ এখনো? দেখো, আমি নিজে সব পাঠকের জন্য কবিতা লিখি না। খুব সামান্য কিছু দীক্ষিত পাঠকের জন্য আমি কবিতা লিখি, কারণ আমার কবিতা খুব তার মানে আপনি বলতে চাইছেন যে কবিতা মানে পাঠককেও দীক্ষিত হতে হবে? অবশ্যই দীক্ষিত হতে হয়, তা নইলে তুই ধরতেই পারবে না তো কবিতাটা কি বলছে ধরতেই পারবে না। যে কোনো কবিকে যেমন দীক্ষিত হতে হয়, একটা নিয়মিত চর্চা ছাড়া সম্ভব নয় সেটা, তেমনি একজন পাঠককেও অবশ্যই দীক্ষিত হতে হয়। তবে তুমি যদি আমার গল্পের কথা বলো, না বলিনি কথাটা, তুমি যদি আমার গল্পের কথা বলো তাহলে আমার গল্প অনেক সাধারণ পাঠক পড়ে, কারণ আমি গল্প লিখি আর কি, সাধারণ মানুষের জন্য গল্প লিখি। কিন্তু কবিতার ক্ষেত্রে আমি একটু বিশুদ্ধবাদী। আমার কবিতা খুব নিশ পাঠকদের জন্য, যাদেরকে নিশ বলা হয় ফরাসিতে, সেরকম নিশ পাঠকদের জন্য আমি কবিতা লিখি। এবার
কমল কুমারের মতো আমিও মনে করি যে সারা জীবনে 50-এর বেশি পাঠক না থাকলে আমার খুব বেশি কিছু আসে যায় না। না, পাঠক কি কবিতা পড়ছে? হ্যাঁ, ওই 50, আমি তো বললামই আমার কবিতা ওই যদি 50 জনের বেশি পাঠক আমার প্রয়োজন নেই আর কি। ওই রকম ভালো পাঠক, দীক্ষিত পাঠক 50 জন থাকলেই আমার চলে যাবে। আর ওই 50 জন পাঠক বা বলা ভালো 50 + 1 51 জন পাঠক আমি সবসময়ই পেয়ে যাই, আমার প্রতিটা লেখাতেই পাই। বাহ। যারা দীক্ষিত পাঠক এবং যারা আমার কবিতা পড়েন, কবিতা বোঝেন, আমার কবিতায় ব্যবহৃত যে রেফারেন্স সেগুলো তারা ধরতে পারেন। আমজনতার জন্য কবিতা আমি লিখি না, তাদের জন্য লেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি সুবোধ সরকার নই, আমি শুভ দাশগুপ্ত নই, আমি অমিত সরকার। আচ্ছা অমিতা, নতুন প্রজন্মের যারা লেখালেখি করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন, তাদের বিষয়ে কিছু বার্তা দিন। দেখো, কবিতা কলমের আম গাছ নয় যে নার্সারি থেকে কিনে এনে বাড়িতে বসিয়ে দিলে তাতে আমের মতো কবিতা ফলবে। প্রত্যেকটা দশকে 2 জন 3 জন 4 জন মাত্র কবি জন্মায়। তো যারা লিখছেন, লেখালেখি করছেন, তারা কবি হবেন কি না এটা একমাত্র সময় ঠিক করে দেবে। তার আগে অবধি তাদেরকে চর্চা করে যেতে হবে। দীর্ঘ সময় ধরে চর্চা করলে তিনি হয়তো কখনো কবিতা লেখা শিখতে পারবেন। দেবদাস আচার্য, যারা আমার ইন্টারভিউ শুনছেন তারা তার নাম জানেন কিনা আমি জানি না, ভাইরাস পত্রিকার সম্পাদক ছিলেন দেবদাস আচার্য, অত্যন্ত বড় মাপের কবি। যে পত্রিকায় জয় গোস্বামীর কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল, কৃষ্ণনগরে থাকেন। দেবদাসদার একটি দীর্ঘ ইন্টারভিউ আমি চর্যাপদে ছেপেছিলাম। তো দেবদাসদার সঙ্গে আমাদের খুব যোগাযোগ ছিল, আছেও। শ্বশুরবাড়ি গেলে কৃষ্ণনগরে উনি থাকেন, যাই। তো দেবদাসদা আমাকে বলেছিলেন, আমি দেবদাসদাকে জিজ্ঞেস করেছিলাম হাসতে হাসতে যে আপনাকে যদি আরেকবার জন্ম নিতে হয় তাহলে আপনি কি হতে চান? কবিতা লিখতে চান, কবি হতে চান? তা দেবদাসদা বলেছিল, দেখো আমি যদি আরেকবার জন্মাই তাহলে আমি 10টা কবিতা লিখতে চাই। সারা জীবন ধরে 10টা কবিতা আমি লিখব, এটাই আমার উদ্দেশ্য। 4টে বা 5টা আমি লিখতে পেরেছি এখনো অবধি, বাকি 5টা আমি পারবো কিনা জানি না। একটি মানুষ সারা জীবনে 8টি বা 10টি কবিতা লিখতে পারে, তো তার বেশি কবিতা হয়ে ওঠে না, কবিতা লেখা সম্ভব হয় না। তো 10টি কবিতার প্রস্তুতির জন্য একটা জীবন কেটে যায়। তো আমি বলবো যারা এখন কবিতা লিখছেন এবং গল্প যারা লিখছেন, বলি, এখন যারা কবিতা লিখছেন তারা কবিতা লেখার আগে নিজেকে তৈরি করুন, আপনার ঐতিহ্যকে জানুন, পিতাকে জানুন, ধারাবাহিকভাবে কবিতার ইতিহাসকে পড়ুন, এই সময়টাকে স্পর্শ করার চেষ্টা করুন। না পড়ে আপনি কখনো লিখতে পারবেন না। আপনার বইয়ের সংখ্যা কত এই দিয়ে কিচ্ছু প্রমাণ হবে না। গৌতম বসুর একটি চটি বই গৌতম বসুকে বাংলা কবিতায় অমর করে রেখে যাওয়ার জন্য যথেষ্ট। শম্ভুরক্ষিতের সামান্য একটি চটি বই বাংলা কবিতায় তাদেরকে অমর করে রেখে যাওয়ার জন্যে যথেষ্ট। আবার এখন এই মুহূর্তে দুর্গাপুরে এমন কবি আছেন যার 23টি 24টি বই আছে, তার একটি লাইনও সম্ভবত তার স্ত্রীও মুখস্থ বলতে পারবেন না। অর্থাৎ সারা জীবনে একটি আইকনিক লাইনও তিনি লেখেননি। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে আজকে যা হয়েছি তার পেছনে একটা ধারাবাহিক সাহিত্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংশ্লেষ করার ব্যাপার রয়েছে। যতক্ষণ অবধি সেই ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমি সংশ্লেষ করে আমার ডিএনএতে মিশিয়ে নিতে না পারছি, ততক্ষণ অবধি আমি চেষ্টা করি এই অবধি বলা ভালো, কবি নিজেকে বলা উচিত নয়। নমস্কার, যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক অমিত সরকার মহাশয় এবং অমিতটা, হ্যাঁ, আর লাস্ট শেষ প্রশ্ন, যে কলকাতা না দুর্গাপুর এবং আমাদের শহর নিয়ে, শহরের যে ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন, যে এই শহরে আসা। শোনো, শহরে আমি বলেছি আমার ভবিষ্যৎটা আলাদা। এই শহরে আমি চাকুরির প্রয়োজনে এসেছিলাম, এখন এখানে থাকি, তো একটা বাসস্থান তৈরি করেছি। ভালো লাগা নেই একটা কিছু? হ্যাঁ, এই শহরটা থাকতে ভালো লাগে কারণ গাড়ি চালানোর মতো রাস্তা আছে, পার্কিং আটকে যায় না, খাবার দাবার ভালোই পাওয়া যায়, হ্যাঁ, টাটকা মাছ পাই, এগুলো এই জন্যই থাকে। আমাদের শহরের ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন, আশা ভবিষ্যৎ, বা দুর্গাপুরকে একসময় 80-র দশকে যেরকম দেখেছিলেন বা এখনকার কি বদল দেখতে পাচ্ছেন? শহরটা অনেক আধুনিক হয়েছে, শহরটা ভালো হয়েছে, কমিউনিকেশন বেড়েছে, স্মার্ট সিটি হবে শুনছি। লক্ষণ খুব বেশি দেখতে পাইনি, কিন্তু শহরটার বদল হচ্ছে, সুবিধে বাড়ছে, নাগরিক সুবিধে বলতে যা বোঝায় সেটা বাড়ছে। এটা ভালো, মল টল তৈরি হচ্ছে, বেড়ানোর জায়গা তৈরি হচ্ছে,
এগুলো তো ভালোই, একটা শহর টিকে থাকতে গেলে তো এগুলো লাগে। ঠিক আছে, নমস্কার সকলকে, আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন সদ্য অমিত সরকার মহাশয়। আবার শ্রদ্ধা বলেছি না, শ্রদ্ধার কোনো আচ্ছা। জায়গা নেই, ভালোবাসা। অমিতা খুব ভালো থাকবেন। আমার একটি ছবি এবং কবিতার বই অমিতাকে উপহার দিলাম। আচ্ছা, আবার ধন্যবাদ। কোনো সময় আর ডাকবো, অমিতাকে আসবেন। যারা দেখছেন সকলকে আমাদের প্রণাম জানাচ্ছি, শুভ নববর্ষ। খুব ভালো থাকবেন সবাই। অমিতা, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন আমাদের এখানে। না, ঠিক আছে।